বলতে লাগলো সাইদ, লন্ডনে একটা ছেলেকে ভালোবাসত সোফিয়া। সাদা চামড়ার ছেলে, কিন্তু ছেলেটি তার সাথে প্রেম করে তাকে বিট্রে করেছে। অন্য আরেকটি মেয়ের সাথে ডেটিং শুরু করে দিয়েছিল সে। জানেনই তো, বাঙালিরা সাধারণত প্রেম করলে বিয়েকেই তার পরিণতি হিসেবে ধরে নেয়। আমার বোন সেই প্রকৃতিরই মেয়ে। ওদের মধ্যে কথা ছিল সোফিয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওদের বিয়ে হবে, কিন্তু সোফিয়া যখন প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল, তখন ছেলেটি সরাসরি অস্বীকার করল। এটা সে মেনে নিতে পারেনি, মেন্টালি আপসেট হয়ে পড়ল। এমন সব কাণ্ড করতে লাগলো যাতে আমি ভয় পেয়ে গেলাম। তাই সারাক্ষণ তাকে চোখে চোখে রাখি। হঠাৎ সে একদিন বলল বাংলাদেশে আসবে। নিয়ে এলাম তাকে। ভেবেছিলাম পরিবেশ পরিবর্তন করলে হয়তো তারও মনের অবস্থার পরিবর্তন ঘটতে পারে, অতীতের সবকিছু ভুলে যেতে পারে। মোহনার পানি দেখতে চেয়েছিল সে, তার জন্যই নিয়ে গেছিলাম তাকে। তারপরে ঘটনা তো আপনি জানেনই। আপনার এখানে আসার কথা আমি তাকে বলেছি, কোনো আগ্রহ দেখালো না সে। প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকে মাঝে মাঝে ড্রিঙ্ক করে। আজ তার মাত্রা খুব বেড়ে গিয়েছিল। তাকে থামাতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠে। সে বাঁচতে চায় না বলে চিৎকার করে ওঠে। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে। আমাকেও অনেক আঘাত করেছে। বিশ্বাস করুন আশিকুর সাহেব, আমি আমার বোনকে খুব ভালোবাসি। তার জন্যই আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আমারও বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু বিয়ে করলেই আলাদা হয়ে যেতে হবে। বাবা মা কেউ বেঁচে নেই। আমি আলাদা হলে আমার এই একমাত্র বোনকে দেখবে কে? এক নাগারে কথাগুলো বলে গেল সাইড। আমি তাকিয়েছিলাম তার মুখের দিকে। শেষের কথাগুলো বলার সময় আবেগপ্রবণ হয়ে আমার মুখের দিকেই তাকালো সে। তার শেষ প্রশ্নটা খুব মর্মস্পর্শী। আজ সোফিয়াকে যে মানসিক অবস্থার মধ্যে দেখলাম, সাইফ আলাদা হয়ে গেলে নির্ঘাত বোনকে হারাতে হবে। ছোট বোনের প্রতি তার এই মমতা দেখে আমি অভিভূত হলাম। দুজনের প্রতি আমার মা জন্মল। সোফিয়ার আচরণে এতক্ষণে যে কষ্টটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তা সম্পূর্ণ উবে গেল। তার বদলে প্রচন্ড সহানুভূতি তার প্রতি। আপনার উপরে যাওয়াতে যদিও সে খুব খারাপ আচরণ করেছে, তবে একটা উপকার হয়েছে, বলল সাইফ। সেটা কেমন? জানতে চাইলাম আমি। আপনি চলে আসার পর আর কোনো শব্দ শুনতে পেয়েছেন? মনে হয় না। না, সে আর শব্দ করেনি। হঠাৎ করে সে থেমে গেছে। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। লাইট অফ করে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম। পরদিন সকালে ড্রাইভার যখন আমাকে সোবানী ঘাটে পৌঁছে দিতে গেল, তখন সাহেব জিজ্ঞাসা করল, আবার কবে সিলেটে আসছেন? আগামী পরশু অথবা তার পরের দিন। এসেই এখানে উঠবেন? না, আগে আমাকে ট্রাক বন্দোবস্ত করার জন্য সোবানী ঘাটে যেতে হবে, তারপর দেখা যাবে। যাবার আগে কি তাহলে দেখা হবে না? ইনশাল্লাহ হবে। এখনো তো আপনারা দিন দশেক আছেন, তাই বলছিলেন না? হ্যাঁ, ওই রকম। সময় পেলেই চলে আসব। সপ্তাহখানিক পর ট্রান্সপোর্ট অফিসে বসে আছি, এমন সময় একজন খবর দিল আপনাকে একটা গাড়ির ড্রাইভার খুঁজছে। বুঝতে অসুবিধা হলো না। বাইরে এসে মোবারককে দেখে বললাম, কি ব্যাপার ভাই? আফাই আপনাকে ডাকছে। আপা মানে? যদিও বুঝতে পেরেছিলাম সোফিয়ার কথা বলছে, তবু মুখ দিয়ে বিস্ময় ভাব প্রকাশ পেল আমার। সাহেবের বোন। দুদিন আপনার খোঁজে এখানে এসে পাইনি, কিন্তু উনি আমাকে ডাকছেন কেন? জিজ্ঞাসা করলাম আমি। তা তো জানি না। কিছুক্ষণ চিন্তা করলাম আমি। তারপর বললাম, আমার কাজ তো এখনো শেষ হয়নি যে। কত দেরি হবে তা তো বলতে পারছি না। 1-1.5 ঘন্টা লাগতে পারে। অসুবিধা নাই, আপনি কাজ সারেন।
বাড়ির ভিতরে যখন ঢুকলাম দেখি ভাই বোন সোফায় বসে টিভি দেখছে। সালাম দিয়ে কাছে যেতেই বসতে বলল সাইফ। আসলেন শেষ পর্যন্ত, বলল সে। ড্রাইভার নিয়ে এলো, বললাম আমি। তাই নাকি? কোথায় দেখা হয়েছিল তার সাথে? ট্রান্সপোর্ট অফিসে। আমি আনতে পাঠিয়েছিলাম, বলল সোফিয়া। ও মাই গড, আমি তো জানতাম না। আমার ধারণা হয়েছিল সেদিনের ঘটনার পর আপনি আর আসতে চাইবেন না, সেজন্যই গাড়ি পাঠায়নি এতদিন। কেন, আমি তো কথাই দিয়েছিলাম আপনাদের যাবার আগে আমি একবার এসে দেখা করব। কিন্তু আমরা তো আর মাত্র 2 দিন আছি। আজই আসবো ঠিক করেছিলাম, এর মধ্যেই দেখি আপনাদের ড্রাইভার। ভালোই হয়েছে, আপনারা তাহলে গল্প করেন, আমি বাইরে থেকে একটা চক্কর দিয়ে আসি। সাহেব চলে যাবার সাথে সাথে টিভি অফ করে দিল সোফিয়া। আমি মাথা নিচু করে বসে থাকলাম। কি, আমার দিকে তাকাবেন না? মুখ তুললাম আমি, দেখি মিটি মিটি হাসছে সোফিয়া। সরি ব্রাদার, সেদিনের বিহেভের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। অলরাইট, এর জন্য আপনাকে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি জানি সেদিন আপনি অসুস্থ ছিলেন। ঠিক অসুস্থ না, আই ওয়াজ ড্রাঙ্ক। ওই একই কথা। ড্রিঙ্ক করলে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, আবার কেউ কেউ মানসিকভাবে অসুস্থ হলে ড্রিঙ্ক করে। আপনার জন্যই দুটেই অ্যাপ্লিকেবল ছিল। হ্যাঁ, ঠিকই বলছেন। তাই সাহেব বলেছে আপনি বেশ লেখাপড়া জানেন। এখন দেখছি আপনি নলেজেবলও বটে। ম্যাডাম, আমি খুব বেশি লেখাপড়া জানি তা নয়। আপনাদের মতো ডিগ্রি নাই, ছোট মুখে বড় কথা মানায় না। তবু আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি, মানুষের জীবন কিন্তু একটাই, এটা শেষ করে দিবেন না। শুনেছি আপনার ফাদার মাদার কেউ নাই। তারা যে মারা গেছেন, ক্ষতি কিন্তু হয়েছে তাঁদেরই। এই পৃথিবীর আলো বাতাস তারা আর উপভোগ করতে পারছেন না। তাদের কথা মনে পড়লে হয়তো মাঝে মাঝে আপনাদের কষ্ট বোধ হয়, শুধু ওইটুকুই। আপনার জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু যে আপনাকে কষ্ট দিয়েছে সে কি ভালো লোক ছিল, মানবিক বোধ সম্পন্ন? তাহলে কার জন্য আপনি নিজেকে নিঃশেষ করতে চাচ্ছেন? আপনি মনে হয় অনেক কিছুই জানেন, বলল সোফিয়া। হ্যাঁ, বললাম আমি। আপনার সেদিনের আচরণ আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আপনার হয়ে সাহেব আমার কাছে ক্ষমা চাইতে এসে সবকিছু খুলে বলেছেন। তাতে আমার প্রতি আপনার করুণা জাগেনি? না, সিম্প্যাথি জেগেছে, কষ্টও অনুভব করেছি। একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে থাকলো সোফিয়া। তারপর বলল, মাঝে মাঝে কি যে হয় আমার, পৃথিবীর প্রতি প্রচণ্ড ঘৃণা জাগে। নিজের জীবনটা তখন অর্থহীন মনে হয়। সবার জীবনেই কোনো না কোনো সময় এরকম মুহূর্ত আসে। এই আমাকে দেখছেন, মা মারা যাবার পর বাবা দ্বিতীয় বিয়ে করলেন। মাহারা একটা 7-8 বছরের শিশুকে আমার মায়ের মতো আরেকটা মা মেনে নিতে পারল না। দুবেলা খেতে পর্যন্ত দিত না। আব্বা গরিব ছিলেন বটে, কিন্তু দুবেলা খাবার দেবার সামর্থ্য তার ছিল। তা সত্ত্বেও আমার প্রতি ছোট মায়ের আচরণ দেখে তিনি কিছুই বলতে পারতেন না। তাকে খুব অসহায় মনে হতো। মামা আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে মানুষ না করলে হয়তো আমি বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হতাম। মামা মামিরও 2টো মেয়ে আছে, তা সত্ত্বেও তারা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন। হ্যাঁ, সাহেব বলেছে আপনি এডুকেটেড, কিন্তু ডিগ্রিটা কমপ্লিট করলেন না কেন? আর্থিক কারণে। মামার অবস্থা তেমন ভালো নয়। বিয়ের যোগ্য 2টি মেয়ে আছে তার। মেয়ে দুটোর বিয়ে হলে কাজের ফাঁকে পড়াশোনা করে ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিব ভাবছি। হয়তো আমাকে আর বছর খানেক কষ্ট করতে হবে। খুব ভালো। আই উইশ ইউর সাকসেস। দোতলায় চলে গেল সোফিয়া।
তারপর একটা প্যাকেট হাতে করে নিয়ে এসে নিচে আমার সামনে বসলো। আবার আমরা আগামী পরশু চলে যাচ্ছি, আবার কবে দেখা হবে জানি না, এতে আপনার জন্য কিছু গিফট আছে। ব্যাগ খুলে বের করলো সুফিয়া। একটা দামি প্যান্ট পিস, দামি শার্ট, সেন্ট, লোশন, বডি ওয়াশ, জিলেট রেজার, শেভিং ক্রিম ও আফটার শেভ লোশন। সর্বনাশ, এসব ব্যবহার করব কখন? যখন আমার কথা মনে পড়বে তখন, বলে হেসে ফেলল সুফিয়া। দেখতে কিছুটা স্থূল, মুখ চোখের গঠনও তেমন আকর্ষণীয় নয়, তবু হাসলে তাকে খুব সুন্দর মনে হলো। সকালে যখন বিদায় নিয়ে আসছিলাম তখন দু ভাই বোনই আমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো। দুজনই আমার সঙ্গে হ্যান্ডশেক করলো। আবার এলে আপনার সাথে দেখা হবে তো? জিজ্ঞাসা করলো সুফিয়া। ইনশাল্লাহ। দুপুর 2টোয় পৌঁছে শুনি সরকার সাহেব নেই, কর্মচারীও বাড়িতে গেছে খেতে। সর্বনাশ, এখন যদি টাকা না পাই তাহলে আজ আর যাওয়া হবে না। চিন্তায় পড়ে গেলাম খুব। আজ মনে হচ্ছে সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে, আমার নিঃশ্বাসও গরম হয়ে আসছে। এমন সময় দেখলাম লীনা রিক্সা থেকে নামছে। কি ব্যাপার, আপনি রাস্তায় যে? আমাকে দেখে জিজ্ঞাসা করলো লীনা। স্যারের জন্য অপেক্ষা করছি, বললাম আমি। তাই এখানে কেন? বাসায় তো কাজের মেয়েটা ছাড়া আর কেউ নাই। ও, আমার সঙ্গে আসেন। উপরে নিয়ে গেল আমাকে। কলিং বেল বাজাতেই কাজের মেয়েটা দরজা খুলে দিল। মা কোথায় রে? মামার বাড়িতে গেছে, বলল মেয়েটা। বাবা এখনো আসেনি? বলিস কি? ড্রয়িং রুমে বসার পর আমাকে জিজ্ঞেস করল, আপনি দুপুরে খেয়েছেন? হ্যাঁ, বাড়ি থেকে খেয়েই রওনা দিয়েছি, বললাম আমি। বাড়ির ভিতরে গেল লীনা। 2টো কলা আর 2টো গোটা আপেল নিয়ে ঢুকলো। খেতে থাকেন, আমি চা বানিয়ে আনছি। এসেছি বললাম যে। এগুলো কি খাবার হলো? সকালে দুপুরে রাতে খাওয়ার পরও তো মানুষ ফলমূল খায়। আমাদের মতো গরিব মানুষদের এক কথা বারবার বলবেন না তো। আমরাও এমন কিছু আহামরি বড় লোক না। তবু আপনারা, হয়েছে হয়েছে, এখন খান। কিছুক্ষণ পর 1 কাপ চা নিয়ে এলো। পাশে বসে মুখের দিকে তাকিয়ে থাকলো সে। এমন ঘন হয়ে বসেছে যে তার নিঃশ্বাস আমার নাকে পড়ছে। কেউ যদি দেখে ফেলে এই ভয়ে আমি সংকুচিত হয়ে পড়লাম। আমাকে দেখলে এমন লজ্জা পান কেন বলুন তো? কই, এই তো কথা বলছি, স্বাভাবিক হতে চেষ্টা করলাম আমি। হেসে ফেলল লীনা, বলল, আমি কিন্তু সব বুঝতে পারি। কি বুঝতে পারেন? মুখের দিকে না তাকিয়ে বললাম আমি। আমার বুক তখন টিপ টিপ করছিল। আমার যেমন হয়, বলল লীনা। কেমন হয় তোমার? ন্যাকা সাজবেন না তো। ইস, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। তার কথা শুনে কিছুক্ষণ দম নিলাম। মনটা আপনা আপনি শক্ত হয়ে গেল। বললাম, তুমি বোধহয় কোথাও ভুল করছো লীনা। আমি এই প্রথম তার নাম ধরে ডাকলাম। আমার চোখের দিকে তাকিয়ে বলেন তো, আমি কি সত্যি ভুল বলেছি? তাকাতে পারলাম না আমি। কিছুক্ষণ আগেও মনে যে কাঠিন্য ভাব জেগেছিল, লীনার কথায় সব যেন এলোমেলো হয়ে গেল। চুপ করে থাকলাম আমি। আমার যথেষ্ট বয়স হয়েছে, আর 7 মাস পর 18তে পড়ব। কোনটা ভুল আর কোনটা ভুল নয় তা বুঝতে শিখেছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বোধহয় মা এসেছে বলে সে দরজা খুলতে গেল। ও বাবা, তুমি?
সেই সকালে বেরিয়েছো আর এখন এলে যে? বুঝলাম সরকার সাহেব এসেছেন। একটা কাজে আটকে গিয়েছিলাম মা। দুপুরে খেলে কোথায়? ভাটার ম্যানেজার খাওয়ালো। আশিক ভাই তোমার জন্য বসে আছে কখন থেকে। ও সরি। ড্রয়িং রুমে ঢুকতেই আমি দাঁড়িয়ে সালাম দিলাম। কেমন আছো জিজ্ঞেস করলেন সরকার সাহেব। ভালো আছি স্যার, বললাম আমি। আজ তো আর ব্যাংক ড্রাফট করতে পারলে না, নগদ নিয়ে যাবে? তাই নিয়ে যেতে হবে স্যার। পরশু কয়লা না আনলে ভাটাতে নাকি টান পড়ে যাবে। ঠিক আছে, সাবধানে দিও। রিনাই হিন্দু, আমি মুসলমান। সে ধনীর মেয়ে আর আমি অতি সাধারণ একজন খেটে খাওয়া ছেলে। কি ধর্মে, কি সামাজিক মর্যাদায় দুজনের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। লীনা কেন এমন কাজ করলো? আমার মতো হত দরিদ্র একটা ছেলেকে ভালোবাসতে গেল। প্রথম দিন থেকেই আমি ওর চোখে মুখে একটা মুগ্ধতার ভাব আঁচ করতে পেরেছি। আমার মনে হয়েছিল এটা সাময়িক মোহ। তার যা বয়স, এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে এ ধরনের মোহগ্রস্ততা থাকতেই পারে। বাস্তবতার উপলব্ধিতে তা একদিন কেটে যাবে। কিন্তু তার আজকের কথাবার্তা আমাকে বিচলিত করে তুলল। ওর ধারণা আমিও তার প্রতি একই রকম দুর্বল। মেয়েটাকে আমার ভালো লাগে, তার মানে প্রেমে পড়ার মতো মানসিক অবস্থা আমার হয়নি। তার এই মনের ভুল আমাকে একদিন ভাঙতেই হবে। কিভাবে তা সম্ভব? সারা রাস্তা শুধু এইসব আবোল তাবোল চিন্তাই মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তারপর এক সময় নিজেকে দেখলাম আমি সিলেটের সোবানীঘাট ট্রান্সপোর্ট অফিসে। আগে যখন নগদ টাকা নিয়ে আসতাম তখন লুঙ্গি পরে আলু থালু বেশি আসতাম, কিন্তু আজ এসেছি প্যান্ট শার্ট পরে ভদ্রলোকের মতো। আফজল ভাইকে সালাম দিয়ে যখন টাকা জমা দিচ্ছিলাম তখন অবাক হয়ে গেলেন তিনি। বললেন, ক্যাশ টাকা যে? ব্যাংক ড্রাফট করার মতো সময় পাইনি। ও আচ্ছা। আফজল ভাই তখন একাই ছিল। সুযোগ পেয়ে বললাম, আমি বোধহয় এই ব্যবসা আর বেশিদিন কন্টিনিউ করতে পারবো না আফজল ভাই। কেন রে? কি জানি, আমার মন বলছে তাই। তোর কি হয়েছে বলতো? কি আর হবে, গরিব মানুষের যা হাল হয়। তুই তো এখন যথেষ্ট স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস। সেটা তো সরকার সাহেবের ইট ভাটায় কয়লা সাপ্লাই দেই বলে। তাহলে সমস্যা কোথায়? উনি যদি আমার কাছ থেকে আর কয়লা না নেন? নেবে না কেন? নাও তো নিতে পারেন। সেরকম কোনো কারণ ঘটেছে? ঘটতে কতক্ষণ? এই যে তুই বলিস তোর মতো ছেলের কাছ থেকে কয়লা নিবে না, যে তোকে 50,000 টাকা দিয়ে হেল্প করলো, সেরকম মানুষ তোর ক্ষতির চিন্তা করতে পারে, এটা আমি বিশ্বাসই করি না। প্রকৃত ঘটনা খুলে বলতে পারছি না, না বললেও স্বস্তি পাচ্ছি না। আমার মানসিক অবস্থা বোধহয় বুঝতে পেরেছে আফজল ভাই। বলল, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে যে? হ্যাঁ, কেন? আমি খুব বিপদে পড়েছি আফজল ভাই। বলতে গিয়ে কেঁদেই ফেললাম আমি। আরে কি হয়েছে বলবি তো? দরজা বন্ধ করে দেই, বললাম আমি। কোনো অসুবিধা নাই, তুই বল। কেউ এলে আমি চলে যেতে বলবো। আস্তে আস্তে সব খুলে বললাম আমি। খুব মনোযোগ দিয়ে শুনলেন তিনি। সত্যি করে বলতো, তুইও কি তাকে ভালোবাসিস? জিজ্ঞেস করলেন আফজল ভাই। তাকে ভালো লাগে, কিন্তু তার সাথে প্রেম করতে চাই না। যাকে ভালো লাগে তার সাথে প্রেম করতে চাস না, এটা ছেলে মানসিকতা। সমস্যা হলো দুজন দু ধর্মের লোক। মেয়েটা যদি মুসলমান হতে চায় তাহলে তো কোনো সমস্যা নেই,
এসব কোনো কথাবার্তা তার সাথে আমার হয়নি। আমি স্বীকারই করিনি তাকে আমার ভালো লাগে। তাহলে দূরত্ব বজায় রাখার চেষ্টা কর। সে ডাকলেই হুট করে চলে যাস না। ওর বাপের সাথে তোর কাম কাম শেষ করেই চলে যাবি, ব্যাস। তাছাড়া কয়লা তো আর মাসখানে দিতে পারবি। তারপর বর্ষা নেমে আসবে, তখন ভাটা জ্বলবে না, কয়লারও প্রয়োজন পড়বে না। তখন তোকেও সরকার সাহেবের কাছে যেতে হবে না। তারপর আস্তে আস্তে দুজনই একদিন ভুলে যাবি। আফজল সাহেবের পরামর্শ উত্তম মনে হলো আমার কাছে। সেভাবেই চলবো স্থির করলাম। ইট পোড়ানো শেষ, বিক্রিও হচ্ছে প্রচুর। সরকার সাহেব প্রায় প্রতিদিনই ভাটায় আসেন, মাঝে মাঝে আমাদের বাড়িতেও আসেন। বেশ কয়েকদিন দাওয়াত দিয়ে খাইয়েছি আমি তাকে। মামার বাড়িঘরেরও কিছু পরিবর্তন এসেছে। দুটো ঘর ইট দিয়ে বানিয়েছি। সরকার সাহেব আমাকে অন্যদের চাইতে 1,200 টাকা কম দরে ইট দিয়েছেন। একদিন সরকার সাহেব তার মেয়েকে নিয়ে হাজির। অপ্রস্তুত হয়ে গেলাম আমি। মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। সরকার সাহেব বললেন, লিনু তোমাদের বাড়িতে থাকুক, আমি ভাটা থেকে আসছি। আমি লিনাকে নিয়ে আমার ঘরেই বসালাম। মোটামুটি ওই ঘরটাই সাজানো গোছানো। মামাতো বোনদেরকে বললাম, তোরা গল্প কর, আমি বাইরে থেকে আসছি। দৌড়ে বাজারে গিয়ে মুরগি, ইলিশ মাছ, কই মাছ, দই, মিষ্টি, স্প্রাইট ইত্যাদি কিনে আনলাম। কোথায় গিয়েছিলেন আপনি? আমি ফিরে আসার পর আমাকে দেখে জিজ্ঞেস করল লিনা। এই একটু বাইরে আর কি। এখন বসেন, আমি আসছি বলে বাইরে গেলাম। আবার গোসল করে ভালো কাপড় চোপড় পরে ঘরে ঢুকলাম। বাহ, জামাটা তো বেশ। এরকম জামা আপনাকে কোনোদিন পরতে দেখেছি বলে তো মনে হয় না। কেমন যেন ফকিরের মতো চলাফেরা করেন আপনি। কোনো কথা না বলে একটু হাসলাম। লিনা বিছানায় বসেছিল, আমি কাঠের চেয়ারে বসে পড়লাম। তার কাছ থেকে দূরত্ব বজায় রাখবার প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু আমার বাড়িতে এলে কিভাবে এড়িয়ে যাই? আর যান না কেন? এখন তার কয়লা কিনতে যেতে হয় না, তাই বলে আমাকে দেখতেও আপনার মন চায় না? ফিসফিস করে বলল লিনা। কেমন আছো? কথাটা ঘোরানোর জন্য বললাম, ভালো না। আপনাকে দেখার জন্য ছুটে এসেছি, দেখছেন না? কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না আমি। একটা ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো। বললাম, আমি তোমার বাবার দোয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি। এখন তুমি আর আগের অবস্থায় নাই। আমি হিসাব করে দেখেছি, এই 7 মাসে তুমি প্রায় 2 লাখ টাকা কামাই করেছ। তুমি জানলে কেমন করে? বাবার খাতার সব হিসাব লেখা আছে। হ্যাঁ, ওই রকমই হবে। তবে ঘর বানাতে অনেক টাকা বেরিয়ে গেছে। লিনা এই প্রথম আমাকে তুমি সম্বোধন করল। এতে আমার অস্বস্তি আরো বেড়ে গেল। কেউ যদি শুনতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কয়লা সাপ্লাই বন্ধ থাকলেও তুমি আমাদের বাড়িতে আসবে, ঠিক আছে? বলল নিনা। কেউ যদি কিছু মনে করে? কিছুই মনে করবে না। বাবা তোমাকে খুব ভালোবাসে। আমার মায়ের এসব নিয়ে কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। মামা এসে ঢুকলেন ঘরের মধ্যে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। কেমন আছেন মা? আপনি আমাকে তুমি করে বলবেন মামা। আপনারও 2জন মেয়ে আছে, আপনি তাদেরকে আপনি করে সম্বোধন করেন? মামা চেয়ারে বসলেন। তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে আমি বাইরে গেলাম। সরকার সাহেব না আসা পর্যন্ত আমি দোকানেই বসেছিলাম। মামার ছোট মেয়ে একবার এসে বলল, ভাইজান, সরকার সাহেবের মেয়ে আপনাকে ডাকছে। এই চুপ, আমি এখানে বসে আছি বলিস না যেন। কেন? দূর,
একটা মেয়ের সামনে বসে থাকা যায়? আমার খুব খারাপ লাগে। তোরা গল্প কর। মার সাথে পাকশাকের কাজ করতে হচ্ছে যে, তাহলে গল্পের বইটই দে, পড়ুক। কিছুক্ষণের মধ্যেই সরকার সাহেব এলেন। কি ব্যাপার, তুমি এখানে? জি। লিনু একা বসে আছে? মামার সাথে গল্প করছে তো, তাই আমি দোকানে এসেছি। হ্যাঁ, মেয়েটা পারেও বাবা। খুব অল্প সময়ের মধ্যে সে সবাইকে আপন করে নিতে জানে। হ্যাঁ স্যার, আপনার মেয়ে খুব মিশুক আর আন্তরিক। খাওয়া দাওয়ার পর মোটর সাইকেলের দিকে যেতে যেতে সরকার সাহেব বললেন, লিনু বলছিল মাসখানেক ধরে তুমি নাকি আর যাও না। এখন তো আর কোনো কাজ নেই স্যার, মাথা নিচু করে বললাম আমি। সাপ্লাইয়ের কাজ নেই তো কি হয়েছে? আমি তো তোমাকে অন্য কাজেও লাগাতে পারি। আমার আরো অনেক ব্যবসা আছে না? ঠিক আছে স্যার, যাব।